আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে পড়া লাগবে। একটা প্রশ্ন পরীক্ষা আছে, বায়ুমণ্ডলে কতটি গ্যাস আছে? বায়ুমণ্ডলে 11 বা 12টি গ্যাস আছে। যদিও গ্যাসের সংখ্যা বেশি, তবে পরীক্ষায় অপশনে 11 বা 12 থাকবে। বায়ুমণ্ডলে কোন গ্যাসটা সবচেয়ে বেশি থাকে? এটা পরীক্ষায় আসবে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস কত পার্সেন্ট থাকে এটাও মুখস্থ করতে হবে, 78.09%। বায়ুমণ্ডলে সেকেন্ড হাইয়েস্ট গ্যাস হচ্ছে আমাদের অক্সিজেন, যেটা থাকে 20.04%-এর মতো। এরপরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড থাকে 0.033%, এটা মুখস্থ করতে হবে। আমাদের নিষ্ক্রিয় গ্যাস সবগুলাই বায়ুমণ্ডলে থাকে, তবে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে আর্গন। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচেয়ে বেশি থাকে আর্গন। আহসানুল কবিরের বইয়ে লেখা আছে 0.80%, হাজারিন আক্সারের বইয়ে লেখা আছে 0.93%। তাহলে পরীক্ষায় আসবে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটা সবচেয়ে বেশি থাকে? উত্তর হচ্ছে আমাদের আর্গন। কত পার্সেন্ট? 0.80% বা 0.93%। এই বায়ুমণ্ডলের স্তর আছে। বায়ুমণ্ডলের স্তর কয়টা এটা পরীক্ষায় আসে না, আমরা বায়ুমণ্ডলের স্তরগুলো লিখলে বুঝতে পারবো বায়ুমণ্ডলের স্তর আসলে কয়টা। তবে বায়ুমণ্ডলের স্তরগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার, সমমণ্ডল, আর একটা হচ্ছে বিষমমণ্ডল। দেখো, বায়ুমণ্ডলের প্রথম স্তরটার নাম হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার। এরপরে হচ্ছে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। 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 এরপরে হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। এরপরে হচ্ছে আমাদের 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার। এরপরের যে স্তর, এই স্তর নিয়ে বিজ্ঞানীদের মধ্যেও কনফিউশন আছে। আমি আজকে একটু কনফিউশনটা ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করি। এরপরের স্তর নিয়ে সায়েন্টিস্টদের মধ্যেও কি আছে বলো তো? থার্মোস্ফিয়ার বা বাংলাতে তাপমণ্ডল বলে। হ্যাঁ, বাংলাতে তাপমণ্ডল বলে। অনেক বিজ্ঞানীরা বলে যে তাপমণ্ডল আরও 3টা ভাগে ভাগ করা থাকে। এই থার্মোস্ফিয়ার আরও 3টা ভাগে ভাগ করা থাকে। থার্মোস্ফিয়ার আরও 3টা ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে আমাদের আয়নোস্ফিয়ার। এই আয়নোস্ফিয়ারকে অনেকে 5 নাম্বার বলে আর কি। আয়নোস্ফিয়ার। আমি স্ফিয়ার শব্দটা লিখতেছি না ভাইয়ারা, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। আরেকটা হচ্ছে অ্যাক্রোস্ফিয়ার। আমি স্ফিয়ার শব্দটা আর বারবার লিখতেছি না। অ্যাক্রোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, অ্যাকনোস্ফিয়ার। আরেকটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। হ্যাঁ, স্ফিয়ার শব্দটা আমি লিখি নাই। তো পরীক্ষায় যদি আসে বায়ুমণ্ডলের স্তর কয়টা, তো তোমরা অ্যান্সার করবা 5টা। বায়ুমণ্ডলের স্তর হচ্ছে 5টা। কোন স্তর কত কিলোমিটার পর্যন্ত এটা তোমরা পড়বা, আমি আর বোর্ডে লিখে সময় নষ্ট করলাম না। প্রত্যেকটা স্তরের পরিসর মুখস্থ করবা। এখন বায়ুমণ্ডলের উপর থেকে নিচের দিকে যদি আমরা যেতে থাকি, তাহলে তাপমাত্রা এবং চাপ কমতে থাকে। কি ভাই? তাপমাত্রা এবং চাপ কমতে থাকে। তাপমাত্রা এবং চাপ কমাটাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। পজিটিভ ল্যাপস রেট। আবার বলতেছি যে বায়ুমণ্ডলের উপর থেকে নিচের দিকে গেলে তাপমাত্রা এবং চাপ কমতে থাকে, এটাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট। এটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ারে কি ভাই? পজিটিভ ল্যাপস রেট। মনে রাখা খুবই সহজ। ট্রপোস্ফিয়ার হচ্ছে পজিটিভ ল্যাপস রেট, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে নেগেটিভ, মেসোস্ফিয়ার হচ্ছে আবার পজিটিভ, এটা হচ্ছে আবার নেগেটিভ। ঠিক আছে? তাহলে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে কি হচ্ছে? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা এবং চাপ আস্তে আস্তে কমতে থাকে। এখানে কি হইতে থাকে? বাড়তে থাকে। এখানে আবার কমতে থাকে। এখানে কমতে কমতে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা হয়। তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রাটা আমাদের কোথায়? সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে আমাদের মেসোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? মেসোস্ফিয়ারে। ঠিক আছে? বায়ুমণ্ডলের সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? মেসোস্ফিয়ারে। তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হচ্ছে বৈশিষ্ট্য। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পরীক্ষার জন্য বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যগুলো আমি শুধু বলবো, তোমরা হচ্ছে নোটে লিখবা। দেখো, ট্রপোস্ফিয়ারে কি হয়? ট্রপোস্ফিয়ার হচ্ছে আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করে। ট্রপোস্ফিয়ারে সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ হয়, এই জন্য ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। এবং বিমান আমাদের ট্রপোস্ফিয়ারে চলাচল করে। বিমান আমাদের ট্রপোস্ফিয়ারে চলাচল করে।
এরপরে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তর থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তর থাকে। ওজোন স্তর আমাদের সমস্ত প্রাণীকুলকে ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। এবং স্ট্র্যাটোস্ফিয়ারে হচ্ছে আমাদের জেট বিমান চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের জেট বিমান চলাচল করে। মেসোস্ফিয়ার সম্পর্কে অলরেডি বলে ফেলছি যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকে, এটা আমরা অলরেডি বলে ফেলছি। এবং মেসোস্ফিয়ার থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানা লাগবে, এখানে পারমাণবিক অক্সিজেন থাকে। পারমাণবিক অক্সিজেন আমাদের মেসোস্ফিয়ারে কি থাকে? পারমাণবিক অক্সিজেন থাকে। আর উল্কা ধ্বংস হয়, উল্কা ধ্বংস হয়, এটা জানা লাগবে। পারমাণবিক অক্সিজেন থাকে আর হচ্ছে আমাদের উল্কা ধ্বংস হয়। পারমাণবিক অক্সিজেন থাকে আর হচ্ছে উল্কা ধ্বংস হয়। আর থার্মোস্ফিয়ার থেকে জানা লাগবে এখানে হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে আর মহাকাশ গবেষণা কেন্দ্র থাকে। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থাকে হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারে। আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থাকে আমাদের থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থাকে আমাদের থার্মোস্ফিয়ারে। ওকে, আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র থাকে আমাদের থার্মোস্ফিয়ারে। ঠিক আছে, এই 238 জনের মতো আসো, 300 জন হয়ে যাও, 300 জন হয়ে যাও। তাহলে আমাদের বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে এতটুকু জানলেই চলবে। পরে একটা টপিক আছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় এত বেশি পড়ার দরকার নাই, এত পড়ার সময়ও পাবা না। শুধু অন্তত এই তথ্যটা জেনে যাও যে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য কত ডিগ্রি তাপমাত্রা লাগে। সাগরের পানির তাপমাত্রা লাগে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 80 ডিগ্রি ফারেনহাইট। ঘূর্ণিঝড় তৈরির জন্য সাগরের পানির তাপমাত্রা কত লাগে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 80 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের টপিকে সুইচ করব। পরের টপিকে সুইচ করার আগে আমরা ঘোষণা করতেছি আমাদের গত ক্লাসের নোট বিজয়ী নাম আমরা এখনই ঘোষণা করব। আমাদের গত ক্লাসের নোট বিজয়ী হচ্ছে জাহান মীরা। আমাদের গত ক্লাসের নোট বিজয়ী হচ্ছে জাহান মীরা। গত ক্লাসের নোট বিজয়ী হচ্ছে জাহান মীরা। তুমি হচ্ছে আমাদের সবার প্রিয় মেহবুজ ভাইয়াকে নক দিও। ওকে, আমাদের সবার প্রিয় মেহবুজ ভাইয়াকে তুমি নক দিও, তোমাকে বায়োলজি কিলার্সের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। আর যারা এখনও খাতা নিয়ে বসো নাই, খাতা নিয়ে বসো, তুমিও হতে পারো আগামী ক্লাসের বিজয়ী। আর যারা আমাদের বায়োলজি কিলার্সের সাথে টার্গেট 200-এ যারা হচ্ছে কৃষি প্রস্তুতি নিতে চাও, তারা সবাই হচ্ছে আমাদের লাইভ ক্লাসে জয়েন করো। আর যারা অলরেডি জয়েন করছো, তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, একটু শেয়ার করে দাও। ওকে, দেখো এরপরে আমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন একক সম্পর্কে জানা লাগবে। 2022 সালের ক্লাস্টার এগ্রিতে একক সম্পর্কে আমাদের পরীক্ষা আসছিল। দেখো কি কি একক সম্পর্কে আমাদের জানা লাগবে। ভর, এরপর হচ্ছে তাপমাত্রাটা নিয়ে আমি একটু বলি। আমরা জানি তাপমাত্রার কি কি একক হইতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর হচ্ছে কেলভিন। যদি পরীক্ষায় আসে তাপমাত্রার এসআই একক কোনটা, তাপমাত্রা পরিমাপের এসআই একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, এবং এই তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। এই তিনটা সম্পর্কের সূত্র তোমরা জানো, তবে আমাদের রসায়নে বেশি লাগে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড আর কেলভিনেরটা। ধরো যদি থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা কিভাবে কেলভিনে নেই? 273 যোগ করলেই হয়। ওকে, 273 যোগ করলেই হয় 298 কেলভিন। এখানে আরেকটা প্রশ্ন আছে, আমাদের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা পরীক্ষায় আসে যে স্বাভাবিক তাপমাত্রা কত, অপশনে থাকে 298 কেলভিন। এরপরে হচ্ছে আমাদের আয়তনের তিনটা একক সম্পর্কে তোমাদের ধারণা থাকা লাগবে। আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। এরপরে আরেকটা একক আছে আমাদের ডেসিমিটার কিউব, মনে রাখবা ডেসিমিটার কিউবকে বলা হয় লিটার। আরেকটা একক আছে সেন্টিমিটার কিউব, মনে রাখবা সেন্টিমিটার কিউবকে বলা হয় মিলিলিটার। 1 মিটার কিউব সমান 1000 ডেসিমিটার কিউব। 1 ডেসিমিটার কিউব সমান 1000 সেন্টিমিটার কিউব। ডেসিমিটার কিউব যেই কথা, লিটার একই কথা। সেন্টিমিটার কিউব যেই কথা, মিলিলিটার একই কথা। তাহলে যদি বলা হয় 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব, 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব? 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার কিউব। দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার
10⁶ এইটুকু যদি তোমার নলেজে থাকে তাহলে তুমি যে কোনোটা থেকে যে কোনোটা নিতে পারবা। 1 ডেসিমিটার কিউব সমান কত মিটার কিউব? 1 ডেসিমিটার কিউব সমান কত মিটার কিউব? 10⁻⁻ মিটার কিউব। আর আয়তনের এসে একক কি? আয়তনের এসে একক হচ্ছে মিটার কিউব। হ্যাঁ, অনেকে লিটার দিবা, লিটার বেশি ইউজ হয় তো, কিন্তু এসে একক হচ্ছে মিটার কিউব। ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের চাপ, এরপরে আমাদের কি? চাপ। দেখো, চাপের অনেকগুলো একক আছে। আমি যে লাইনটা লিখবো এই লাইনটা মুখস্থ না করে পরীক্ষার হলে যাওয়া যাবে না। এখন চাপ সম্পর্কে যে লাইনটা লিখবো এটা মুখস্থ না করে পরীক্ষার হলে যাওয়া যাবে না। 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু 1 বেরিয়াম চাপ ইজ ইকুয়াল টু 101.325 নট প্যাসকেল, কিলো প্যাসকেল, ভুল করো না। তাহলে 1, এই যে 101, এটা মুখস্থ করবা। 101.325 কিলো প্যাসকেল যেহেতু আছে, তাহলে এটাকে 10³ করলেই হবে প্যাসকেল, সমান 760 মিলিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার অফ মার্কারি, 0.76 মিটার অফ মার্কারি। তাহলে চাপের এই এককটা সম্পর্কে জেনে তারপর জানা লাগবে। ঠিক আছে। প্যাসকেল মানে কি? প্যাসকেল মানে নিউটন মিটার ইনভার্স 2, অপশনে এটা থাকবে। নিউটন মিটার ইনভার্স 2, অপশনে এটা থাকবে। ওকে, প্যাসকেল মানে হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। আচ্ছা, আরেকটা আছে, এই যে অপশনে কে লেখছো এটা? জান্নাতুল ফিরদাউস জ্যোতি, ভেরি গুড। এই সবগুলো সমান 760 টরও লেখা যায়। হ্যাঁ, ভেরি গুড জ্যোতি, ভেরি গুড, তুমি এটা জানো, এটা আমি বলতে চাইছিলাম না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের জানা লাগবে এসটিপি মানে কি, এসএটিপি মানে কি। এটা আমি বলবো না, কমেন্টে বলো। এসটিপি মানে কি, এসএটিপি মানে কি, কমেন্টে বলো। এসটিপি মানে কি, এসএটিপি মানে কি, তোমরা কমেন্টে বলো। আর আমি চলে যাব আমাদের পরের টপিক, গ্যাসের সূত্র। অঙ্ক সাথে সাথেই বলে দিব। গ্যাসের সূত্রগুলো দেখো আমরা কিভাবে পড়ব। এই কমেন্ট করো, এসটিপি কি, এসএটিপি কি। ওকে, মানে এসটিপিতে তাপমাত্রা কত, এসটিপিতে চাপ কত, এসিটিপিতে তাপমাত্রা কত, এসিটিপিতে চাপ কত, এটা বলো। দেখো, গ্যাসের সূত্রগুলো আমরা কিভাবে জানবো। প্রথমে সূত্রের নাম, যেমন আমাদের বয়েলের সূত্র, তারপরে হচ্ছে আমাদের চার্লসের সূত্র, তারপরে হচ্ছে আমাদের গে লুসাকের সূত্র, তারপরে হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। আমরা এই 4টা সূত্র আগে পড়ব, একটু মনোযোগ দাও। প্রত্যেকটা সূত্রতে কিছু স্থির রাশি থাকে এবং এদের একটা সম্পর্ক থাকে এবং এদের লেখচিত্র থাকে, এবং আমাদের এই সূত্রগুলোর ম্যাথ করতে হয়। কি কি পড়বা আমি একদম সুন্দর করে বলে দিচ্ছি ভাইয়ারা, একটু মনোযোগ দাও, আমরা বলে দিচ্ছি। দেখো, বয়েলের সূত্রে হচ্ছে আমাদের তাপমাত্রা স্থির, আমাদের সম্পর্কটা কি? চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। অঙ্ক করার সূত্রটা কি? অঙ্ক করার সূত্র হচ্ছে P1 V1 ইকুয়াল P2 V2, এবং আমাদের আরেকটা সূত্র কি আছে? P1/D1 ইকুয়াল P2/D2। তাহলে এই হচ্ছে আমাদের বয়েল থেকে তোমার সূত্র জানা লাগবে। বয়েলের সূত্রের লেখচিত্র কি আছে? অধিবৃত্ত, তাই না? বয়েলের সূত্রের লেখচিত্র P/V এর লেখচিত্র হচ্ছে অধিবৃত্ত, আর P/PV এর লেখচিত্র হচ্ছে এরকম এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, আর P/1/V নিলে হয় মূলবিন্দুগামী সরল রেখা। সবগুলো রেখাকে কি বলা হয়? সমষ্ণ রেখা। বয়েলের সূত্রের লেখচিত্রগুলোকে কি বলা হবে? সমষ্ণ রেখা। বয়েলের সূত্রের ম্যাথ কিভাবে আসবে দেখো, আমি ম্যাথ করব না, বলে দিব, কারণ এখান থেকে এমন ম্যাথ আসে যেটা মুখে মুখে করা যায়। ধরো বলা হইলো স্থির তাপমাত্রায় মানেই বয়েলের সূত্র। বলা হইলো স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 500 মিলিলিটার। চাপ যদি 1/3 করা হয় তাহলে আয়তন কত হবে? চাপ করা হয়েছে আমাদের, তাহলে বলা ছিল আয়তন হচ্ছে 500 ml। চাপ করা হয়েছে 1/3, চাপ কমাইলে আয়তন বাড়বে,
চাপ 3/1 ভাগ করা হলে আয়তন 3 গুণ হবে। তাহলে আয়তন কত হবে? আমাদের অ্যান্সার কত হবে? 1500 ml। এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় আসতে পারে। আবার কি ধরনের অঙ্ক আসতে পারে? দেখো, বয়েলের সূত্র থেকে আমরা বলতে পারি পি সমানুপাতিক ডি, অর্থাৎ চাপ হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। বলা হইল একটা গ্যাসের ঘনত্ব 1.13 গ্রাম পার লিটার, স্থির তাপমাত্রায় চাপ 3 গুণ করা হইল, ঘনত্ব কত হবে? চাপ 3 গুণ করা হইলে ঘনত্ব 3 গুণ হবে। তাহলে ঘনত্ব হবে 1.13 সমান ইন্টু 3.39। তাহলে এ ধরনের প্রশ্ন আসবে যে স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 3 গুণ করা হলো, ঘনত্ব কত হবে? চাপ 3 গুণ করা হলে ঘনত্ব হবে আমাদের 3 গুণ, ঘনত্ব হবে আমাদের 3 গুণ। ঠিক আছে? তাহলে বয়েলের সূত্র থেকে এতটুকুই। হ্যাঁ, বয়েলের সূত্র থেকে এতটুকুই। চার্লসের সূত্রে হচ্ছে আমাদের চাপ স্থির। চার্লসের সূত্রের সম্পর্ক কি? ভি সমানুপাতিক হচ্ছে আমাদের টি। এই টিটা কোন এককে নিতে হবে? অবশ্যই কেলভিন এককে নিতে হবে। কোন এককে নিতে হবে? কেলভিন এককে নিতে হবে। অঙ্ক করার সূত্র কি? V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। এখান থেকে অঙ্ক কিভাবে আসবে? স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের তাপমাত্রা দ্বিগুণ করা হলো, তাহলে আয়তন কত হবে? তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তনও হবে দ্বিগুণ। তাপমাত্রা দ্বিগুণ করা হলে আয়তনও হবে হচ্ছে আমাদের দ্বিগুণ। চার্লসের সূত্রের সফলতা কি? তাপমাত্রার পরম স্কেল আবিষ্কার। তাপমাত্রার পরম স্কেল আবিষ্কার। চার্লসের সূত্র থেকে আমরা কি সম্পর্কে ধারণা পাই? পরম শূন্য তাপমাত্রা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রার মান মুখস্থ করতে হবে। পরম শূন্য তাপমাত্রার মান ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট এবং কেলভিনে মুখস্থ করতে হবে। পরম শূন্য তাপমাত্রার ধারণা পাই। চার্লসের সূত্রের লেখচিত্র কেমন হয়? চার্লসের সূত্রের লেখচিত্র হয় V/T এর লেখচিত্র, মূলবিন্দুগামী সরল রেখা। এটাকে কি বলা হয়? সমচাপ রেখা বা আইসো বার। সমচাপ রেখা বা আইসো বার। গেলুসাকের সূত্র আরও দুজন আবিষ্কার করছে, নাম জানা লাগবে। এখানে কি স্থির থাকে? আমাদের আয়তন স্থির থাকে। সম্পর্কটা কি? পি সমানুপাতিক টি। পি সমানুপাতিক টি। লেখচিত্রটা কেমন হয়? মূলবিন্দুগামী সরল রেখা। লেখচিত্রের নাম কি? সম আয়তন রেখা বা আইসো কোর। সম আয়তন রেখা বা আইসো কোর। সম আয়তন রেখা বা আইসো কোর। ঠিক আছে? এরপরে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা কি? অ্যাভোগাড্রোর সূত্রের আবার 3টা অনুসিদ্ধান্ত আছে। অ্যাভোগাড্রোর সূত্রের আবার কি আছে? 3টা অনুসিদ্ধান্ত আছে। অ্যাভোগাড্রোর সূত্রের 3টা অনুসিদ্ধান্ত আছে। অ্যাভোগাড্রোর সূত্রটা কি? স্থির তাপমাত্রায় ও চাপে, তাপমাত্রা ও চাপ স্থির, ভি সমানুপাতিক হচ্ছে আমাদের এন। এটা হচ্ছে 1 নম্বর অনুসিদ্ধান্ত। 2 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। 3 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন হচ্ছে সমান। মোলার আয়তন হচ্ছে সমান। স্থির তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন সমান। এসটিপিতে মোলার আয়তনের মান কত? এসএটিপিতে মোলার আয়তনের মান কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপে মোলার আয়তনের মান কত? মুখস্থ করতে হবে। মোলার আয়তনের মান কত কি করতে হবে? মুখস্থ করতে হবে। ঠিক আছে? এই আমাদের অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা এন এবং এনএ এই 3টা জিনিস সম্পর্কে আমরা জানতে পারি। এন হচ্ছে মূল সংখ্যা, এন হচ্ছে অণু বা পরমাণুর সংখ্যা, এনএ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। পেস লাগানো যাবে না। মূল সংখ্যার কি কি সূত্র আছে? মূল সংখ্যা হচ্ছে W/M। আরেকটা সূত্র কি আছে? আরেকটা সূত্র আছে N/Na। N/Na। ঠিক আছে? মূল সংখ্যার তাহলে এখান থেকে আমরা 2টা সূত্র পাই, এটা জানা লাগবে। এই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র। অনেকে কমেন্ট করতেছে, ভেরি গুড। এই 3টা কমেন্ট করো, এই 3টা কমেন্ট করো। এখন বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র কোনো কিছু পরীক্ষা আসবে না, কিন্তু কোনো সূত্র না জেনে জানা যাবে না। কোনো সূত্র না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না। কেন? কারণ এরকম প্রশ্ন পরীক্ষা আসতে পারে নিচের কোন সমীকরণটি সঠিক, কোন সমীকরণটি সঠিক নয়। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র কি? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র হচ্ছে P1 V1/T1 ইকুয়াল P2 V2/T2। P2 V2/T2। এটা হচ্ছে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র সমন্বয় করে যেই সূত্রটা পাওয়া যায় সেটাকে বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ গ্যাস সমীকরণ। ঢাকা ইউনিভার্সিটিতে একবার পরীক্ষায় যখন আসছিল তখন বলা ছিল যে কোনটা পারফেক্ট গ্যাস ইকুয়েশন। আদর্শ গ্যাস সমীকরণকে ইংরেজিতে কি বলা হয়?
পারফেক্ট গ্যাস ইকুয়েশন। এটা কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটা কত মূল গ্যাসের জন্য? এন মূল গ্যাসের জন্য। যদি পরীক্ষায় আসে 1 মূল গ্যাসের জন্য পারফেক্ট গ্যাস ইকুয়েশন কি? পিভি সমান আরটি। পিভি সমান আরটি। তাহলে যদি বলা হয়, সিম্পলি বলা হয় আদর্শ গ্যাস সমীকরণ কোনটা? পিভি সমান এনআরটি। যদি বলা হয় 1 মূল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটা? পিভি সমান আরটি। এবং কিছুক্ষণ আগে আমরা মূল সংখ্যার 2টা সূত্র দেখছি, W/m, আরেকটা দেখছি N/Na। N/Na। এখান থেকে আমরা মূল সংখ্যার আরেকটা সূত্র পাই, মূল সংখ্যা সমান হচ্ছে PV/RT। PV/RT। গত ক্লাসে দ্রাব্যতা পড়তে গিয়া মূল সংখ্যা সমান আমরা পাইছিলাম SV। সবগুলো আমরা একসাথে বলে দিলাম। আচ্ছা, এখানে এই যে আমাদের আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক। আর এর মান মুখস্থ না করে পরীক্ষার হলে যাওয়া যাবে না। কি এককে? SI এককে, লিটার অ্যাটমসফিয়ার, পার মোল, পার কেলভিন এককে। তারপরে ক্যালোরি, পার মোল, পার কেলভিন এককে। হ্যাঁ, এই 3টা এককে 100% শেখা লাগবে। পারলে আর্ক, পার মোল, পার কেলভিন এককে। হ্যাঁ, এসে এককটা কি? জুলুমুলুকুলু। জুল, পার মোল, পার কেলভিন। জুলুমুলুকুলু ভোলা যাবে না। হ্যাঁ, আমাদের স্যার আমাদের এমনি শিখাইছিল, যদিও এমনি মনে থাকে। আরও যদি পারো ইঞ্জিনিয়ারিং এককে। সব এককে আর এর মান মুখস্থ করে যাওয়া লাগবে। এসআই একক কোনটা? বিশেষভাবে জানা লাগবে। ঠিক আছে, গত ক্লাস্টার এগ্রি 22-এ এসআই একক আসছিল। হ্যাঁ, একক সম্পর্কে খুব সুন্দর করে ধারণা নিয়ে পরীক্ষার হলে যাওয়া লাগবে। একক সম্পর্কে খুব সুন্দর ধারণা নিয়ে পরীক্ষার হলে যাওয়া লাগবে। ওকে, আচ্ছা, এবার দেখো, এই যে আমরা সমীকরণটা দেখলাম, এই মানগুলো তোমরা সোনার ছেলেরা, সোনার মেয়েরা কমেন্ট করো। এই ভালো ছেলে ভালো মেয়েরা কমেন্ট করো। যে কমেন্ট করবা ও আর কখনো ভুলবা না। এককগুলা ভুল করা যাবে না। হ্যাঁ, ইনফিনিটি স্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো এই যে আমাদের পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখানে আর হচ্ছে 1 মূল গ্যাসের জন্য। 1 মূল মানে হচ্ছে 6.02 গুণন 10⁻23। 1 মূল সমান 6.02 গুণন 10⁻23। এতটি অণু, তাহলে একটা অণুর জন্য এই ধ্রুবকটার মান কত হবে? একটা অণুর জন্য এই ধ্রুবকটার মান হবে R/Na। এই R/Na কে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। R/Na কে বলা হয় বোল্টজম্যান ধ্রুবকের মানও সুন্দর করে মুখস্থ করা লাগবে। এটা ক্লাস্টার এগ্রি 22-23-এ আসছে। 1.38 গুণন 10⁻23। এইটার একক জুল পার মলিকিউল, নট পার মোল। মলিকিউল মানে হচ্ছে অণু। এটা পার মলিকিউল মানে একটা অণুর জন্য। এই মানটা হচ্ছে একটা অণুর জন্য। পার মলিকিউল পার কেলভিন, জুল পার মলিকিউল পার কেলভিন। এটা হচ্ছে একটা অণুর জন্য। নেভার ফরগেট। বিপদে পড়ে যাবা। হ্যাঁ, ভুলে গেলেই বিপদে পড়ে যাবা। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ। সাথে একটু তোমাদেরকে বলে দেই পিভি ইজ ইকুয়াল টু 1/3 mnc² বা 1/3 mc²। এটাকে বলা হয় আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, কাইনেটিক ইকুয়েশন অফ গ্যাস। আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ কোনটা? আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ ভুল করা যাবে না। ভুল করলেই 1.25 চলে যাবে, তোমার সিটটাও হয়তোবা অন্য কেউ নিয়ে যাবে। ওকে, জান্নাতুল ফেরদাউস জ্যোতি, তুমি যদি মলিকিউল বাদ দাও সমস্যা নাই। হ্যাঁ, জান্নাতুল ফেরদাউস জ্যোতি জুল পার মলিকিউল পার কেলভিন না লেখে জুল পার কেলভিন যদি লেখো, দিস ইজ অ্যাবসলিউটলি রাইট। এটাও লেখা যাবে। ওকে, এটাও লেখা যাবে। ওকে, আচ্ছা,
এরপরের যে দুই সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র এবং হচ্ছে আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র, দুইটা সূত্র থেকেই গত ক্লাসটার এগ্রিতে আমাদের প্রশ্ন আসছে। আমি সাথে ওই প্রশ্ন দুটো তোমাদেরকে সমাধান করে দিব, ঠিক আছে? আমি একটু প্রশ্ন দুইটা লিখি। গত ক্লাসটার এগ্রি কত 22-23 আসছে। হ্যাঁ, 22-23 আসছে। একটা প্রশ্ন ছিল আমাদের 22-23 একটা প্রশ্ন আসছিল। কি প্রশ্নটা আমরা একটু দেখি। 10 মোল এ 30 মেল বি, যে 10 মোল এ গ্যাস ও 20 মোল বি গ্যাসের একটি পাত্রে মোট চাপ 10 অ্যাটমসফিয়ার হলে এ এর আংশিক চাপ কত? আচ্ছা, দেখো আমাদের আংশিক চাপের সূত্রগুলো একটু তোমাদেরকে জানা লাগবে। আংশিক চাপের সূত্রটা হচ্ছে কোনো গ্যাস মিশ্রণের মোট চাপ সমান উপাদানসমূহের আংশিক চাপের যোগফল। এখন একটা গ্যাসের আংশিক চাপ কিভাবে বের করা যায়, সূত্রগুলো একটু দেখো। একটা গ্যাসের আংশিক চাপ পি সমান, তুমি যদি এই সূত্রটা দেখো, পিবি সমান এনআরটি, তাহলে পি সমান আসতেছে এনআরটি বাই বি, তাহলে N1 RT বাই ভি। এখানে একটা গ্যাসের আংশিক চাপ হচ্ছে তার মূল সংখ্যার উপর নির্ভর করে। তার মূল সংখ্যা RT বাই ভি হচ্ছে আমাদের ধ্রুবক, ঠিক আছে? তাহলে কোনো একটা গ্যাসের আংশিক চাপ সমান ওই গ্যাসের মূল সংখ্যার উপর নির্ভর করবে। অন্যভাবে হিসাব করা যায়, কোনো গ্যাসের আংশিক চাপ সমান ওই গ্যাসের মূল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মূল সংখ্যা গুণন হচ্ছে মোট চাপ। আবার কোনো একটা গ্যাস মিশ্রণের মূল সংখ্যা এবং মিশ্রণের মোট মূল সংখ্যার অনুপাতকে বলা হয় মূল ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি মূল ভগ্নাংশ গুণন হচ্ছে আমাদের মোট চাপ। এই সূত্র দিয়ে এই অঙ্কটা করা যায়। এখানে এ গ্যাসের আংশিক চাপ চাওয়া হয়েছে, তাহলে এখানে এ গ্যাসের মূল সংখ্যা হচ্ছে আমাদের 10। আবার মিশ্রণের মোট মূল সংখ্যা হচ্ছে 10 প্লাস এটা 30। হ্যাঁ, 10 প্লাস 30 মানে হচ্ছে আমাদের 40, আর উপরে হচ্ছে আমাদের কত ছিল, আমি মানগুলো একটু ভুল লিখছি। হ্যাঁ, 12। তাহলে হচ্ছে আমাদের 12। তাহলে দেখো, এটা হচ্ছে এ গ্যাসের মূল সংখ্যা, এটা হচ্ছে মিশ্রণের মোট মূল সংখ্যা, এটা হচ্ছে আমাদের মোট চাপ। তাহলে মানটা কত আসবে? এটা 30, সরি। তাহলে 4, 3 আমাদের অ্যান্সার আসবে 3। আমাদের এই যে 10 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের অ্যান্সার আসবে 3। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কি বলে এটাকে, ডাল্টনের আংশিক চাপ সূত্র। এরপরে আছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। এটা থেকেও গতবার প্রশ্ন আসছে। দেখো গ্রাহামের ব্যাপন সূত্রটা দেখো। গ্রাহামের ব্যাপন সূত্র হচ্ছে কোনো গ্যাসের আণবিক ভর বা ঘনত্ব বেশি হইলে ব্যাপন হার কম হবে। আণবিক ভর কম হইলে ব্যাপন হার বেশি হবে। আমার দীক্ষা মনে রাখবা, আমি সিকনা চাকনা, মেহবুজ ভাইয়ের একটু স্বাস্থ্য বেশি, যদিও আমরা যখন একসাথে কলেজে পড়তাম দুইজনেই স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। তারপর সামহাও মেহবুজ হচ্ছে একটু স্বাস্থ্যবান হয়ে গেছে, তো মেহবুজ বেশি দৌড়াইতে পারবে না, আমি বেশি দৌড়াইতে পারবো। আমার ওজন কম, আমার ভর কম, আমি বেশি দৌড়াইতে পারবো। তাহলে যার ওজন কম, আণবিক ভর কম, ঘনত্ব কম, সে হচ্ছে বেশি দৌড়াইতে পারবে। তাহলে দুইটা গ্যাসের ব্যাপন হারের যদি আমি তুলনা করি, RA/RB √ MB/MA, কারণ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। একইভাবে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। যার ব্যাপন হার বেশি, সে বেশি পরিমাণ গ্যাস ব্যাপন হবে। তাহলে আয়তনের সমানুপাতিক, মানে কত আয়তন ব্যাপিত হয়েছে এটার সমানুপাতিক। যার ব্যাপন হার বেশি তার সময় কম লাগবে, সময়ের ব্যস্তানুপাতিক।
যার ব্যাপন হার বেশি সে বেশি দূরত্ব অতিক্রম করবে, যার ব্যাপন হার বেশি সে বেশি দূরত্ব অতিক্রম করবে, সমানুপাতিক। এখান থেকে প্রশ্নটা যেভাবে আসে সেটা হচ্ছে যে ধরো আমাদের কার্বন ডাইঅক্সাইড, আমাদের নাইট্রোজেন, আমাদের হাইড্রোজেন, আমাদের হিলিয়াম, এদের ব্যাপন হারের ক্রমটা কি হবে, এটাই পরীক্ষায় আমাদের আসছিল, এটাই পরীক্ষায় আসবে। তাহলে ব্যাপন হার নির্ভর করবে আণবিক ভরের উপর। আণবিক ভর বেশি হইলে ব্যাপন হার কম হবে। আণবিক ভর 44, আণবিক ভর 28, আণবিক ভর 2, আণবিক ভর হচ্ছে 4। তাহলে আমাদের সঠিক ক্রম কোনটা হবে? আমাদের ক্রম কোনটা হবে? হাইড্রোজেনের ব্যাপন হার হবে সবচেয়ে বেশি, তারপর হবে হিলিয়াম, তারপর হবে নাইট্রোজেন, তারপর হবে কার্বন ডাইঅক্সাইড। থিওরি এইটাই। এখন এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। নিচের কোন দুইটির ব্যাপন হার সমান, নিচের কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার কম, ব্যাপন হারের ক্ষেত্রে কোন ক্রমটা সঠিক, এইভাবে বিভিন্নভাবে ঘোরায় পেঁচায় প্রশ্ন হয়। সো জানা থাকলেও অনেক সময় পরীক্ষায় ভুল হয়, এই জন্য পরীক্ষায় মাথা ঠান্ডা রাখাটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিপ ইউর নার্ভ, নার্ভ ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট, নার্ভ ধরে রাখা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য কী করতে হবে? পরীক্ষার হলে নার্ভ ধরে রাখার জন্য কী করতে হবে? মেন্টালি অনেক বেশি ফিট হইতে হবে। মেন্টালি কারা অনেক বেশি ফিট? যারা স্রষ্টার সাথে অনেক বেশি কানেক্টেড, যারা স্রষ্টার সাথে অনেক বেশি কানেক্টেড। ঠিক আছে, ওকে। এই 35 মিনিট হয়ে গেছে, তোমাদেরকে একটা 3 মিনিটের বিরতি দেই। 3 মিনিটের একটা বিরতি, 3 মিনিটের বিরতির পর আমরা পড়ব এই চ্যাপ্টারের পরবর্তী অংশ। ক্লাস কেমন লাগতেছে, বুঝতেছো কিনা কমেন্ট করো। 3 মিনিটের একটা বিরতি, 3 মিনিটের একটা বিরতি। এই যে বলছে 10 টাকার বেগুন আগুন, আমার একটু বেগুন পাঠাইস কিছু। এই পোলা পাঁচ, বেগুন পাঠাইস। কে লিখছে এটা? 10 টাকার বেগুন। এই পোলাপান কমে গেছে কেন? এই পেপসির সূত্র কে যেন বলতে চাইছস, এটা সুমন ভাইয়ের ক্ষেত্রে বলা যায়, আমাদের সুমন হোসেন ভাইয়ের ক্ষেত্রে এটা বলা যায় আর কি। নাতাশা রোমানফ। আচ্ছা ওকে, একটু স্লো বলার ট্রাই করতেছি। কাশফিয়া মেহরিন। আচ্ছা ঠিক আছে, কাশফিয়া মেহরিন, এটা আমরা বুঝাই দিচ্ছি। কাশফিয়া মেহরিন, ওকে, এটা বুঝাই দিব।
এই থাক, অনেক হয়ে গেছে, ইয়া করা যাবে না, এত 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 পেপসি টেপসি করা দরকার নেই। পেপসি হচ্ছে ইসরায়েলের পণ্য, বয়কট করতে হবে। পেপসি বয়কট, ইসরায়েলের পণ্য, পেপসি, স্প্রাইট, 7 আপ, এগুলো সব বয়কট। ওকে, বিরতির পর তোমাদের সবাইকে আবারও স্বাগতম। দেখো, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গ্যাসের গতিবেগ সম্পর্কে। গ্যাসের মোট 3টা গতিবেগ আছে। একটা হচ্ছে আমাদের গড় গতিবেগ, এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, সরি আলফা না, গড় গতিকে আমরা সি বার দিয়ে প্রকাশ করি। একটা হচ্ছে আমাদের গড় গতিবেগ, আরেকটা হচ্ছে সম্ভাব্যতম গতিবেগ, আরেকটা হচ্ছে আমাদের সিআরএমএস, রুট মিন স্কোয়ার, বর্গমূল গড় বর্গবেগ। এই তিনটা গতিবেগের মধ্যে আমাদের সবচেয়ে কম মান হচ্ছে আমাদের সম্ভাব্যতম বেগ, তারপরে হচ্ছে আমাদের গড় বেগ, এবং মানে সবচেয়ে বেশি আসে হচ্ছে আমাদের বর্গমূল গড় বর্গবেগ। পরীক্ষায় যদি বলা হয় কোন বেগটা সবচেয়ে উপযোগী, উত্তর হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এই বর্গমূল গড় বর্গবেগের সূত্রটা কি? সিআরএমএস ইকুয়াল √ 3RT বাই হচ্ছে আমাদের এম, √ 3RT বাই হচ্ছে আমাদের এম। এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিআরএমএস বেগটা হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আণবিক ভর বেশি হইলে আমাদের বেগের মানটা কম হয়, বেগের মানটা কম হয়। তার মানে এখানেও আমরা দেখতে পাচ্ছি কি আণবিক বেগের বর্গমূলের সমানুপাতিক, আণবিক ভর বেশি হলে বেগের মান কি হয়? কম হয়। তাহলে হাইড্রোজেন, হিলিয়াম এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আমরা জানি আণবিক ভর 2444। তাহলে কার সিআরএমএস বেগের মান সবচেয়ে বেশি হবে? কার সিআরএমএস বেগের মান সবচেয়ে বেশি হবে? কার সিআরএমএস বেগের মান সবচেয়ে বেশি হবে? উত্তর হচ্ছে হাইড্রোজেন, তারপরে হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তোমরা একটু কষ্ট করে হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের সিআরএমএস বেগের মান মুখস্থ করবা, কারণ পরীক্ষায় আসতেছে এবং এই সূত্র ক্যালকুলেটর ছাড়া করে মান বের করাটা কঠিন। আমি একটু সহজ করে দেই। সিআরএমএস সূত্রটা হচ্ছে 157.8 ইন্টু √T/m, হ্যাঁ, √3/m। তোমরা 25 ডিগ্রিটা মুখস্থ করবা, আর এই সূত্রটা দিলে খানিকটা সহজে করতে পারবা, তারপরেও হিসাব করাটা কঠিন হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের সিআরএমএস বেগ। তাহলে এটাও আমাদের অনেকটা কিসের মতো? ব্যাপন হারের মতো, ভর কম হইলে লাফাই বেশি, বেগ বেশি। ঠিক আছে, ওকে। এবার দেখো আমাদের গ্যাসের গতিশক্তি ইকে সমান 3/2 nRT। গতিশক্তি ইকে সমান কি? 3/2 nRT। এটা হচ্ছে n মোল গ্যাসের গতিশক্তি। তাহলে 1 মোল গ্যাসের গতিশক্তি হবে 3/2 RT। 1 মোল গ্যাসের গতিশক্তি হবে 3/2 RT। যদি বলা হয় একটা গ্যাসের অণুর গতিশক্তি কত? 3/2 কেটি। একটা গ্যাসের অণুর গতিশক্তি কত? 3/2 কেটি। 3/2 কেটি, কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে? পরীক্ষায় প্রশ্ন আসবে 64 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? 64 গ্রাম অক্সিজেনের গতিশক্তি কত? আমরা জানি 64 গ্রাম সমান হচ্ছে n ইকুয়াল 64/32 সমান হচ্ছে 2। সুতরাং ইকে ইকুয়াল কত হবে? 3/2 2RT সমান হচ্ছে আমাদের 3RT। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 3RT। এভাবে আমাদের অঙ্ক আসবে। ওকে, আচ্ছা, এবার আমরা পড়ব হচ্ছে আদর্শ গ্যাস আর হচ্ছে বাস্তব গ্যাস। এটা
খুব সংক্ষেপে বলতে চাইছিলাম, কিন্তু একজন কমেন্ট করছে একটু বুঝায় দিতে, তো আমি অল্প সময়ে একটু বুঝায় দেই। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো মেনে নিবা, তাহলেই তুমি সহজেই বুঝতে পারবা। দেখো, আদর্শ গ্যাস হচ্ছে সকল তাপমাত্রায় ও চাপে পিবি সমান এনআরটি সমীকরণ যারা মেনে চলে তারা হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে সূত্রটা কি? এটাকে বলা হয় ভ্যান ডার ওয়ালসের সমীকরণ। সূত্রটা কি? পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস এন ভি ইকুয়াল এন আর টি। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে পিবি সমান এনআরটি সমীকরণটা মেনে চলে। আদর্শ গ্যাস সকল তাপমাত্রায় ও চাপে পিবি সমান এনআরটি সমীকরণটা মেনে চলে। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এখন কথা হচ্ছে যে কেন আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে না? এর কারণ হচ্ছে আমাদের বাস্তব গ্যাসের আয়তন আছে প্লাস আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ আছে। তাহলে বাস্তব গ্যাস কেন আমাদের আদর্শ গ্যাসের মতো আচরণ করে না? কারণ আদর্শ গ্যাসের কোনো আয়তন নাই, কোনো আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণ নাই। কিন্তু যেহেতু গ্যাসের আয়তন আছে, আকর্ষণ বিকর্ষণ আছে, এই জন্য এটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে না। তবে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো কাজ করে? হাই টেম্পারেচার লো প্রেশার, উচ্চ তাপমাত্রায় নিম্ন চাপে আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কাজ করে। কেন? যখন উচ্চ তাপমাত্রা থাকে, অণুগুলোর গতিশক্তি অনেক বেশি থাকে, অণুগুলো অনেক দূরে দূরে থাকে, আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। যেহেতু আকর্ষণ বিকর্ষণ বল থাকে না, তখন হচ্ছে আমাদের কিসের মতো কাজ করে? তখন আমাদের আদর্শ গ্যাসের মতো কাজ করে। আবার যখন নিম্ন চাপ থাকে, অণুগুলা চাপ হচ্ছে অণুগুলাকে কাছে নিয়ে আসে। নিম্ন চাপ থাকলে অণুগুলা অনেক দূরে থাকে, কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ বল থাকে না। তো হচ্ছে আমাদের তখন অণুর আয়তনটাকে নগণ্য ধরা যায়, পাত্রের আয়তনটাকে গ্যাসের আয়তন ধরা যায়। সো তখন হচ্ছে আমাদের বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো কাজ করে। যেই তাপমাত্রায় আমাদের বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো কাজ করে সেটাকে বলা হয় বয়েলের তাপমাত্রা। তাহলে আমরা দেখতে পাইলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ বল নাই, আমাদের আয়তন নাই। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে আয়তন আছে, আকর্ষণ বিকর্ষণ আছে। আদর্শ গ্যাস মানে সে কখনোই তরল হবে না, আর বাস্তব গ্যাস মানে তাকে কি করা যায়? তরলে পরিণত করা যায়। তো আমাদের এই লেখচিত্রটা যদি দেখো যে এটা হচ্ছে আমাদের পি বাই পিভি এর এই লেখচিত্র বরাবর আমাদের জেটের মান হচ্ছে 1। জেট কি এখন আপাতত বোঝার দরকার নাই, শুধু জানো আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেটের মান হচ্ছে 1। তো এই গ্যাসে হাইড্রোজেন এইটা, হিলিয়াম এইটা, এরপরে আরও কিছু গ্যাস আছে, তাই না? আমি দুইটা দিয়ে আপাতত বুঝাইলাম। ধরো আমাদের মিথেন আর কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে উপরেরটা হচ্ছে হাইড্রোজেন, নিচেরটা হচ্ছে হিলিয়াম। বলতে পারো হাইড্রোজেন কেন উপরে, হিলিয়াম কেন নিচে, মিথেন কেন উপরে, কার্বন ডাইঅক্সাইড কেন নিচে? যেটার ভর বেশি হয় সেটা নিচে হয়, যেটার ভর বেশি হয় সেটা নিচে হয়। হাইড্রোজেনের ভর 2, হিলিয়ামের ভর 4, এই জন্য হাইড্রোজেন উপরে, হিলিয়াম নিচে। তো যেটা যত নিচে সেটাকে তত সহজে তরল করা যায়, কারণ সেটার আকর্ষণ বিকর্ষণ বল বেশি। ঠিক আছে, তাহলে যার আকর্ষণ বিকর্ষণ বল বেশি সে নিচে থাকবে, সেটাকে সহজে তরল করা যাবে। ঠিক আছে, তো আরেকটা তথ্য, এই যেখানে আমরা বললাম যে জেটের মান 1 হইলে সেটা হবে আদর্শ গ্যাস। যদি প্রশ্ন করা হয় যে নিচের কোন গ্যাসটা বেশি আদর্শ, ধরো একটা জেটের মান হচ্ছে আমাদের 0.9, আরেকটা জেটের মান হচ্ছে 0.8, আরেকটার মান হচ্ছে আমাদের 0.7, আরেকটার মান হচ্ছে 1.05। কোনটা বেশি আদর্শ হবে?
কোনটা বেশি আদর্শ হবে? কোনটা বেশি আদর্শ হবে? যেটার মান 1 এর যত কাছাকাছি হবে এটা তত বেশি আদর্শ হবে। জেটের মান 1 এর যত কাছাকাছি হবে সেটা তত আদর্শ হবে। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছাকাছি, তাহলে এটা হবে আমাদের সবচেয়ে আদর্শ। তাহলে এখান থেকে এরকম প্রশ্ন আসবে যে কোনটা সবচেয়ে বেশি আদর্শ হবে, কোনটা সবচেয়ে বেশি আদর্শ হবে, কোনটা সবচেয়ে বেশি আদর্শ হবে। আর এইখান থেকে আমরা বলতে পারবো কোনটাকে সহজে তরল করা যাবে, কোনটাকে সহজে তরল করা যাবে। যেটার আণবিক ভর বেশি, সেটার আকর্ষণ বিকর্ষণ বল বেশি, সেটাকে সহজে তরল করা যাবে, সেটাকে সহজে তরল করা যাবে। ওকে, এটা আসলেও বোঝানো যায় তো, কিন্তু যতটুকু পরীক্ষার জন্য লাগবে আমি ততটুকু বললাম। আর এটাও আসতে পারে যে 64 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে, বা বলতে পারো 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস সমীকরণ লিখো। তো এন এর মান বসাই দিলেই হবে। হ্যাঁ, এরকম প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। দেখো, এই তোমরা প্যাচ লাগাইতেছো কেন? 0.9 1 থেকে 0.10 দূরে, আর 1.05 1 থেকে 0.05 দূরে। তাহলে কোনটা কাছে হইল বলো? কোনটা কাছে হইল? বুঝা গেছে? তাহলে দেখো, বিচ্যুতির ব্যাপারটা হচ্ছে তোমাদের পরীক্ষায় যেটা আসবে আমি সেটা বলি। বিচ্যুতির একদম মূল ভিতরে আমরা না যাই। বিচ্যুতি হচ্ছে জেটের থেকে যত দূরে থাকবে তত বেশি বিচ্যুত হবে, জেটের যত কাছে থাকবে তত বেশি আদর্শ হবে, ঠিক আছে। তত বেশি আদর্শ হবে, ঠিক আছে। দেখো, এটা 1 থেকে 0.10 দূরে, এটা 1 থেকে 0.05 দূরে। এই টপিকটা বুঝছো কিনা? যে কমেন্ট করছিলা যে পারি না, একটু বলো তো বুঝছো কিনা, কি প্রশ্ন আসবে অন্তত এটা বুঝছো তো? কি প্রশ্ন আসবে এটা অন্তত বুঝছো তো? আচ্ছা, ওকে, গুড। আচ্ছা, এখন আমি পড়াইতে চাইছিলাম, কিন্তু এখন বলার ওরকম সময় পাচ্ছি না। আমি টোটাল চ্যাপ্টারটা একটু তোমাদেরকে দেখাই দিতে চাই। সংকট তাপমাত্রা এবং সংকট চাপ, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই 3টা গ্যাসের ক্ষেত্রে মুখস্থ করবা। সংকট তাপমাত্রা এবং সংকট চাপ মুখস্থ করবা। কি করবা? মুখস্থ করবা, ঠিক আছে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই চ্যাপ্টারের পরের অংশে চলে যাব। হ্যাঁ, আমাদের সময় কম। পরের অংশে চলে যাব। এখন আমরা পড়াবো গ্রিন হাউস গ্যাস কি করে? গ্রিন হাউস গ্যাস হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয়। পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দিলে কি হবে? মেরু অঞ্চলের বরফ গলে যাবে। মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে বাংলাদেশ, মালদ্বীপের মতো দেশ সাগরের তলে নিমজ্জিত হয়ে যাবে। বিজ্ঞানীরা ধারণা করতেছে 2050 সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা 100 সেন্টিমিটার বা 1 মিটার বাড়বে, এবং বাংলাদেশের 30% কোস্টাল রিজিয়ন, উপকূলীয় এলাকা সমুদ্রের অতল তলে হারিয়ে যাবে। সো আমাদের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাইতে হবে। তো গ্রিনহাউস গ্যাস কয়টা আছে? গ্রিনহাউস গ্যাস আছে 6টা। কি গ্রিনহাউস গ্যাস আছে? কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে আমাদের মিথেন, তারপরে হচ্ছে আমাদের ওজোন, তারপরে হচ্ছে আমাদের সিএফসি, তারপরে হচ্ছে আমাদের নাইট্রোজেনের অক্সাইড, তারপরে আছে আমাদের জলীয় বাষ্প, তারপরে আছে আমাদের জলীয় বাষ্প। গ্রিনহাউস গ্যাস সৃষ্টিতে কোনটার ভূমিকা কত পার্সেন্ট? সবগুলা পার্সেন্ট মুখস্থ করতে হবে। গ্রিনহাউস গ্যাস কোনটার ভূমিকা কত পার্সেন্ট? সবগুলো মুখস্থ করা লাগবে। সবচেয়ে বেশি কোনটা? কার্বন ডাইঅক্সাইড। এই জন্য কার্বন ডাইঅক্সাইডকে বলা হয় প্রধান গ্রিনহাউস গ্যাস। পরীক্ষায় আসবে কোনটা প্রধান গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে। আচ্ছা, গ্রিনহাউস গ্যাস কি করে? গ্রিনহাউস গ্যাস হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বাড়ায় দেয়। কার তাপমাত্রা বাড়ায় দেওয়ার ক্ষমতা কত? কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা বাড়ানোর ক্ষমতা যদি 1 হয়, মিথেনের হচ্ছে 25। এভাবে সবগুলা মুখস্থ করতে হবে। কার তাপমাত্রা বাড়ানোর ক্ষমতা কত? কার উত্তপ্ত বাড়ানোর ক্ষমতা কত? আর কি পড়তে হবে?
পরীক্ষায় একটা প্রশ্ন আসে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, কোনটা গ্রিন হাউস গ্যাস নয়। এই 6টার বাইরে কেউই গ্রিন হাউস গ্যাস নয়। অপশনে সাধারণত এই 3টা থাকে। আগে থেকে জেনে রাখলে সহজে অ্যান্সার করা যায়, আগে থেকে জেনে রাখলে সহজে অ্যান্সার করা যায়। ওকে, এই হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। এরপরে আমাদের কি আছে? অ্যাসিড বৃষ্টি। এরপরে আছে আমাদের অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি, বৃষ্টির পানির পিএইচের মান কত? বৃষ্টির পানির পিএইচের মান হচ্ছে 5.61। এর কম হইলেই সেটাকে বলা হয় অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে কি কি গ্যাস থাকে? হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোজেন সালফাইড না তো সালফিউরাস, আর সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কোন গ্যাসটা সবচেয়ে বেশি থাকে? সালফিউরিক অ্যাসিড। কোন গ্যাসটা বেশি থাকে? সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড বৃষ্টির জন্য কি হয়? ওই ধাতুর তৈরি ব্রিজ, ধাতুর তৈরি স্থাপনা, বিল্ডিং এইসব ক্ষতি হয়। আর জলাশয়ের পিএইচের মান কমে যায়। জলাশয়ের পিএইচের মান কমে যায়। জলাশয়ের পিএইচের মান 3-এর চেয়ে যদি নিচে নেমে যায় তাহলে জলজ জীব মারা যাবে। জলাশয়ের পিএইচের মান যদি 3-এর চেয়ে কমে যায় তাহলে আমাদের কি হবে? জলাশয়ের পিএইচের মান যদি 3-এর চেয়ে কমে যায় তাহলে আমাদের জলজ জীব মারা যাবে। জলজ জীব মারা যাবে, খুবই ইম্পর্টেন্ট। এরপরে কি আছে আমাদের? এরপরে আছে আমাদের ওজোন স্তর ক্ষয়। ওজোন স্তর ক্ষয়, ওজোন স্তর কোথায় আছে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন স্তর কোথায় আছে? বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা আমাদের কি করে? ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। ইউভি রশ্মি আমাদের গায়ে আসলে কি হবে? স্কিন ক্যান্সার হবে, স্কিন ক্যান্সার হবে। জেরোডাজমা পিগমেন্টোজাম, জেরোডাজমা পিগমেন্টোজাম এই রোগটা হবে। তো কে আমাদের এই ওজোন স্তরটা ক্ষয় করতেছে? সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, এই সিএফসির ব্যবহারটা পড়বা। সিএফসির নাম্বারিংটা আমি পড়ায় দিচ্ছি। সিএফসির নাম্বারিংটা আমি পড়ায় দিচ্ছি। দেখো, সিএফসি হইতে পারে 11, হইতে পারে 12, হইতে পারে 113। এদের নাম্বারিং কিভাবে করতে হয়? হাইড্রোজেন, এদের নাম্বারিং কিভাবে করতে হয়? কার্বন, হাইড্রোজেন, ফ্লোরিন আর হচ্ছে আমাদের ক্লোরিন। আচ্ছা দেখো, এখানে বলা হইতেছে সিএফসি 11 সাথে যোগ করতে হবে 90, তাহলে কত হইল? 101। তাহলে হইল 101। এই হচ্ছে 1, এই হচ্ছে 0, এই হচ্ছে 1, এই হচ্ছে আমাদের 1। তাহলে সিএফসি 11 যোগে কার্বন কয়টা? একটা। হাইড্রোজেন কয়টা? নাই। ফ্লোরিন কয়টা? একটা। কার্বনের যোজনী কত? 4। মিলাইতে 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 আমাদের কয়টা লাগে? ক্লোরিন 3টা। তাহলে CFCl3। তাহলে CFC 11-র সংকেত কি? CFCl3, CFCl3। আবার ধরো যদি বলা হয় CF2Cl2, এইটা সিএফসি কত? এটা সিএফসি কত? এটা আমরা কিভাবে নির্ণয় করব? কার্বনের সংখ্যা কত? 1, হাইড্রোজেনের সংখ্যা কত? 0, ফ্লোরিনের সংখ্যা কত? 2, ফ্লোরিনের সংখ্যা কত? 2। তাহলে আমাদের সংখ্যা কত আসলো? 102। 102 মাইনাস করব কত? 90। মাইনাস করব কত? 90। থাকলো কত? 12। তাহলে এটা হচ্ছে আমাদের সিএফসি 12, সিএফসি 12, সিএফসি 12। নাম্বারিং বুঝছো? কমেন্টে লেখো। নাম্বারিং বুঝছো কিনা? কমেন্টে লেখো। নাম্বারিং বুঝছো কিনা? কমেন্টে লেখো। সিএফসির ব্যবহার নিজেরা পড়বা, সিএফসির ব্যবহার নিজেরা পড়বা। ঠিক আছে, নাম্বারিং বুঝছো? একটু কমেন্টে বলো তো ভাইয়ারা, ভাইয়ারা আমার, বোনেরা আমার, কমেন্টে বলো। ওকে, ভেরি গুড। এবার আমরা পড়ব পানির বিশুদ্ধতার মানদণ্ড। পানির বিশুদ্ধতার মানদণ্ড, পানির বিশুদ্ধতার মানদণ্ড, পানির বিশুদ্ধতার মানদণ্ড। ঠিক আছে, ওকে। পানির বিশুদ্ধতার মানদণ্ড আমরা এখন পড়ব। দেখো, পানির বিশুদ্ধতার প্রায় 7-8টা মানদণ্ড আছে। যারা কিচ্ছু পারবে না তারা হচ্ছে শুধুমাত্র ইয়াটা ভালো করে পড়বা, প্রত্যেকটার লেভেলের মান পড়বা। ঠিক আছে, প্রথমে আছে পানির খরতা। পানির খরতা নর্মাল মান কত হয়? নর্মাল মান হয় 200 থেকে 500 মিলিগ্রাম পার লিটার। 200 থেকে 500 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে নর্মাল মানে গ্রহণযোগ্য মান। সবগুলোর গ্রহণযোগ্য মান পড়া লাগবে। পানির খরতা
এর উপর ভিত্তি করে একটা হয় ক্ষর পানি আর একটা হয় মৃদু পানি, হার্ড ওয়াটার, সফট ওয়াটার। ক্ষর পানিতে সমস্যা কি? সাবানের অপচয় হয়, সহজে ফেনা হয় না। তো ক্ষর পানিতে কি কি আয়ন থাকে? দ্বিযুজি ক্যাটায়ন থাকে, দ্বিযুজি ক্যাটায়ন থাকে, দ্বিযুজি ক্যাটায়ন থাকে। এই দ্বিযুজি ক্যাটায়নের যদি বাইকার্বনেট থাকে তখন সেটা হয় অস্থায়ী ক্ষরতা, ক্লোরাইড বা সালফেট থাকে সেটা হয় স্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতা কিভাবে দূর করতে হয়? আয়ন বিনিময় বা সোডিয়াম যুক্ত রেজিন বা সোডিয়াম বাইকার্বনেট দিয়ে যোগ করতে হয়, সোডিয়াম বাইকার্বনেট দিয়ে দূর করতে হয়। ঠিক আছে। আর হচ্ছে অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করতে হয়? তাপ দিলেই দূর হয়ে যায়। তাহলে আমাদের কি কি পড়তে হবে? স্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা হয়, অস্থায়ী ক্ষরতা কিভাবে দূর করা হয়, স্থায়ী ক্ষরতায় কি কি থাকে? ক্লোরাইড এবং সালফেট। অস্থায়ী ক্ষরতায় কি থাকে? বাইকার্বনেট। ক্ষরতার মান কত? 200 থেকে 500 মিলিগ্রাম পার লিটার, 200 থেকে 500 মিলিগ্রাম পার লিটার, 200 থেকে 500 মিলিগ্রাম পার লিটার। পিএইচ এর মানটা গতবার পরীক্ষায় আসছিল, পিএইচ এর মানটা গতবার পরীক্ষায় আসছিল। ডাব্লিউএইচওর মতে পানির পিএইচ কত হইলে চলবে, মানা যাবে? 6.5 থেকে 8.5 এর মধ্যে, 6.5 থেকে 8.5 এর মধ্যে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের পানির পিএইচ। এরপরে কতগুলো আছে? একটা হচ্ছে ডিও, একটা হচ্ছে আমাদের বিওডি, একটা হচ্ছে আমাদের সিওডি, আর একটা হচ্ছে টিডিএস। সবগুলোর ফুল মিনিং জানা লাগবে, নর্মাল লেভেল জানা লাগবে। এটা আমি লিখবো না অপশনে, হ্যাঁ। সবগুলার কি জানা লাগবে? আমাদের ফুল মিনিং জানা লাগবে, নর্মাল লেভেল জানা লাগবে। ডিও মানে ডিজলভড অক্সিজেন। ডিওর মান যত বেশি হবে পানি তত ভালো। একটা পানিতে কি পরিমাণ অক্সিজেন আছে, ডিওর মান যদি কমে যায়, অক্সিজেন কমে যাবে, জলজ জীবগুলা বাঁচবে না। ডিওর মান ডাব্লিউএইচওর মতে অন্তত 5 মিলিগ্রাম পার লিটার হইতে হবে। 5 মিলিগ্রাম পার লিটারকে বলা হয় 5 ppm, 5 ppm, 5 ppm। অন্তত কত হইতে হবে? অন্তত হইতে হবে আমাদের 5, অন্তত হইতে হবে আমাদের 5। ওকে, এই মানগুলো হাজারি নাগস্যারের বই থেকে মুখস্থ করবা। ঠিক আছে, হাজারি নাগের বই থেকে মুখস্থ করবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমাদের বিওডি হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কম হইলে ভালো, এটা কম হইলে ভালো, এটা কম হইলে ভালো, এটা কম হইলে ভালো। বিওডির মান কিভাবে মুখস্থ করবা? আমি মনে রাখতাম 1 থেকে 2 হইলে 1 থেকে 2, তারপরে হচ্ছে 3 দুগুণে 6, 5 দুগুণে 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, সবগুলোর একক কি হচ্ছে? পিপিএম। এমনি মনে রাখতাম 1 থেকে 2, 3 দুগুণে 6, 10 দুগুণে 20, 3 দুগুণে 6, 10 দুগুণে 20। 1 থেকে 2 খুবই ভালো, ভালো, মোটামুটি ভালো, খারাপ, খুব খারাপ, খুবই ভালো, ভালো, মোটামুটি ভালো, খারাপ, খুব খারাপ। এটা হচ্ছে আমাদের বিওডি, এটা হচ্ছে আমাদের বিওডি। ঠিক আছে, মনে রাখতে হবে সিওডির মান সবসময় বিওডির মানের চেয়ে বেশি হয়। সিওডির মান সবসময় বিওডির মানের চেয়ে বেশি হয়। মনে রাখতে হবে সিওডির মান সবসময় বিওডির মানের চেয়ে বেশি হয়। বিওডির মানের চেয়ে কী হয়? বেশি হয়। সিওডির অনুমোদিত মান কত? সিওডির অনুমোদিত মান হচ্ছে 4-এর মতো, 4-এর মতো। সিওডির অনুমোদিত মান হচ্ছে 4-এর মতো। টিডিএস, টোটাল ডিজলভ সলিড, এটার মান কত হইতে হবে? 500, 1000 পর্যন্ত মানা যায়, 1000 পর্যন্ত মানা যায়। 500 হইলে ভালো, 500 হইলে ভালো, 500 হইলে ভালো, 500 হইলে ভালো। ওকে, আচ্ছা, তাহলে এই পানির বিশুদ্ধতার মানদণ্ড এগুলা পড়তে হবে। আর কি পড়তে হবে রে? আর কি পড়তে হবে? সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড পড়ে ফেলছি। এরপরে বায়ু দূষণ সম্পর্কে আমাদের পড়া লাগবে, বায়ু দূষণ সম্পর্কে আমাদের পড়া লাগবে। আমি একটু তোমাদেরকে বলে দিই বায়ু দূষণ থেকে কি কি পড়বা, পরীক্ষায় আসবে। কোনটা প্রাইমারি বায়ু দূষক, কোনটা প্রাইমারি বায়ু দূষক, কোনটা সেকেন্ডারি বায়ু দূষক, কোনটা প্রাইমারি বায়ু দূষক, এটা প্রশ্নে আসবে। কোনটা সেকেন্ডারি বায়ু দূষক, কোনটা কণা জাতীয় বায়ু দূষক, কোনটা কঠিন বায়ু দূষক, কোনটা জৈব বায়ু দূষক, কোনটা অজৈব বায়ু দূষক, কোনটা অজৈব বায়ু দূষক, কোনটা মিশ্র বায়ু দূষক, এইভাবে পড়া লাগবে। হ্যাঁ,
এইভাবে পড়া লাগবে, এইভাবে পড়া লাগবে। দেখো প্রশ্ন 6-7 ভাবে হইতে পারে। তুমি যখন আগে থেকে চিন্তা করতে পারবা প্রশ্ন কিভাবে হবে, তখন তুমি তোমার প্রিপারেশনটা অ্যাডভান্স লেভেলের হইলো, তখন তোমার প্রিপারেশনটা অ্যাডভান্স লেভেলের হইলো। ধরো আমি বললাম ছাই, ছাই, তাহলে দেখো ছাই এটা প্রাইমারি বায়ু দূষক, সেকেন্ডারি না। এটা কণা জাতীয় বায়ু দূষক, এটা কঠিন বায়ু দূষক। ছাই কি? অজৈব বায়ু দূষক। তাহলে একটা বায়ু দূষকই তুমি বিভিন্ন কথা তুমি বলতে পারতেছ। ধরো কার্বন ডাই অক্সাইড, এটা প্রাইমারি বায়ু দূষক, এটা সেকেন্ডারি না, কণা না, কঠিন না, জৈব বায়ু দূষক না, অজৈব বায়ু দূষক, অজৈব বায়ু দূষক। আবার যদি বলো মিথেন, আবার যদি তুমি বলো মিথেন, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি বায়ু দূষক, এটা আমাদের জৈব বায়ু দূষক, এটা আমাদের কঠিন তরল না গ্যাস, তরল যদিও নাই, তরল বায়ু দূষক, গ্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের গ্যাসীয় বায়ু দূষক। আমি তোমাদেরকে একটু বলে দিলাম বায়ু দূষণটা কীভাবে পড়বা, বায়ু দূষণটা কীভাবে পড়বা, ঠিক আছে? হ্যাঁ, লুইস অ্যাসিড লুইস ক্ষার পড়াচ্ছি ভাইয়া। রোগ নিয়ে তোমরা পড়বা, রোগ নিয়ে পড়বা, ওইটা আমি পড়াবো না। আমি এখন লুইস অ্যাসিড লুইস ক্ষারটা একটু পড়াবো, লুইস অ্যাসিড লুইস ক্ষারটা একটু পড়াবো, লুইস অ্যাসিড লুইস ক্ষারটা একটু পড়াবো। আচ্ছা, তাহলে আমরা লুইস অ্যাসিড লুইস ক্ষারটা পড়াবো। আমি একটু বলে দিলাম বায়ু দূষণটা কীভাবে পড়বা। হ্যাঁ, বায়ু দূষণটা কীভাবে পড়বা, বায়ু দূষণটা কীভাবে পড়বা বলে দিছি। ওকে, আচ্ছা, বায়ু দূষণটা কীভাবে পড়বা বলে দিছি। আর ওই আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এগুলা পড়বা, এগুলাও বলে দিলাম, এগুলাও পড়বা, এগুলা পড়বা বলে দিলাম। তাহলে এখন বাকি থাকলো এটা আরেকবার একটু বলবো। আচ্ছা ওকে, তাহলে একটু বলি, আস্তে আস্তে বলি। তাহলে দেখো, এই বায়ু দূষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট, তো একটু বলি। তাহলে তোমরা একটু থাইকো, হ্যাঁ, একটু কষ্ট করে থাইকো। আসলে বেশিক্ষণ ক্লাসে মনোযোগ রাখা কঠিন, তো তো হচ্ছে আমি একটু বলে দেই। এগুলা মুছাই নিলাম, এগুলা মুছে নিলাম। এখন আমি দূষকের নাম লিখবো আর বলবো, নাম লিখবো আর লিখবো, বলবো। অনেক কথা বলা যায় ভাইয়া, আসলে ওইভাবে সময় হয় না। দেখো, প্রাইমারি বায়ু দূষক হচ্ছে যারা যারা উৎস থেকে উৎপন্ন হয়ে সরাসরি বায়ু দূষণ করে, যারা সরাসরি বায়ু দূষণ করে তারা হচ্ছে আমাদের প্রাইমারি বায়ু দূষক। যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে সালফার ডাইঅক্সাইড, তারপরে ধরো নাইট্রিক অক্সাইড, তারপরে হচ্ছে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে, বা হচ্ছে অ্যামোনিয়া। তারপরে ধরো আমাদের এই যে মিথেন বা মিথেনের মতো অন্য হাইড্রোকার্বন, মিথেনের মতো অন্য হাইড্রোকার্বন, মিথেনের মতো অন্য হাইড্রোকার্বন, ঠিক আছে। দেখো, এরা সবাই আমাদের প্রাইমারি বায়ু দূষক। তারপরে হচ্ছে আমাদের এই যে বিভিন্ন কণা, হ্যাঁ, ডাস্ট, ডাস্ট মানে হচ্ছে ধুলা। তারপরে হচ্ছে স্মোক মানে হচ্ছে ধোঁয়া, স্মোক মানে হচ্ছে আমাদের ধোঁয়া, হ্যাঁ। তারপরে হচ্ছে ছাই বা অ্যাশ, ছাই বা অ্যাশ, হ্যাঁ, সিমেন্টের কণা, সিমেন্টের কণা, সিমেন্টের কণা। দেখো, এরা সবাই হচ্ছে আমাদের প্রাইমারি দূষক, এরা সবাই হচ্ছে আমাদের প্রাইমারি দূষক। এখন এই যে প্রাইমারি দূষকগুলো আছে, এরা সবাই হচ্ছে গ্যাসীয়, এরা সবাই কেমন? গ্যাসীয়, প্লাস হচ্ছে অজৈব, প্লাস হচ্ছে অজৈব। এরা আবার কেমন? এরা হচ্ছে আমাদের গ্যাসীয়, প্লাস হচ্ছে আমাদের জৈব, এরা হচ্ছে আমাদের জৈব। আর এরা হচ্ছে আমাদের সলিড বা কঠিন, প্লাস হচ্ছে আমাদের অজৈব, প্লাস হচ্ছে আমাদের অজৈব। তাহলে দেখো, এদের সম্পর্কে আমরা কি বলতে পারি? এরা যেহেতু সরাসরি বায়ু দূষণ করে, এই জন্য প্রাইমারি, এদের ভৌত অবস্থা হচ্ছে গ্যাস এবং এরা হচ্ছে অজৈব। এরা সরাসরি বায়ু দূষণ করে, তাহলে এরা হচ্ছে আমাদের প্রাইমারি, প্লাস হচ্ছে গ্যাস, প্লাস হচ্ছে জৈব। এরা সরাসরি বায়ু দূষণ করে, প্রাইমারি, কঠিন এবং হচ্ছে অজৈব, কঠিন এবং হচ্ছে অজৈব। এখন দেখো, সেকেন্ডারি বায়ু দূষণ কারা আছে আমাদের? সেকেন্ডারি বায়ু দূষণ কারা আছে? যেমন সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে হয় সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের সাথে আবার পানি বিক্রিয়া করে হয় সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এই নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটার সাথে আরও অক্সিজেন বিক্রিয়া করে হয় ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড।
এরা সবাই হচ্ছে আমাদের সেকেন্ডারি বায়ুদূষক, এরা সবাই হচ্ছে আমাদের সেকেন্ডারি বায়ুদূষক, এবং এরা সবাই হচ্ছে আমাদের গ্যাস প্লাস হচ্ছে আমাদের অজৈব, অজৈব সেকেন্ডারি এবং হচ্ছে গ্যাসীয় বায়ুদূষক, গ্যাসীয় বায়ুদূষক। ঠিক আছে, ও সেকেন্ডারি থেকে আর বাকিগুলা পেঁচায় না। তাহলে সেকেন্ডারি বায়ুদূষক হচ্ছে এগুলা যারা মানে এই যে প্রাইমারি বায়ুদূষকগুলো এগুলোর সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়, যেমন সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড হয়, নাইট্রিক অক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই জন্য এরা হচ্ছে সেকেন্ডারি বায়ুদূষক, এই জন্য এরা হচ্ছে সেকেন্ডারি বায়ুদূষক, এই জন্য এরা হচ্ছে সেকেন্ডারি বায়ুদূষক। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটা মিশ্র বায়ুদূষক আছে, এটা কিভাবে তৈরি হয় এটা আমাদের জানা লাগবে, এটা আমাদের জানা লাগবে। দেখো হাইড্রোকার্বন প্লাস ওজোন প্লাস নাইট্রিক অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সাইডটা মিলাইয়া হয় আমাদের প্যান্স, পার অক্সি অ্যাসাইল নাইট্রাইল, পার অক্সি অ্যাসাইল নাইট্রাইল। এটা নিচু আকাশে বাদামি নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর তৈরি করে, যেটাকে বলা হয় ফটোকেমিক্যাল স্মোক। এখান থেকে প্রশ্ন কিভাবে আসে, কোনটি ফটোকেমিক্যাল স্মোক? উত্তর হচ্ছে প্যান্স। প্রশ্ন আসে কোনটি মিশ্র বায়ুদূষক? উত্তর হচ্ছে প্যান্স। প্যান্সে কি থাকে? হাইড্রোকার্বন, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাইড্রোকার্বন, ওজোন, নাইট্রোজেন ডাইঅক্সাইড আর হচ্ছে নাইট্রিক অক্সাইড। এখান থেকে একটা প্রশ্ন আসে প্যান্সে কোনটি থাকে না, প্যান্সে কোনটি থাকে না। তো এইভাবে পড়লেই আশা করি পরীক্ষা কমন পড়ে যাবে। ওকে, দ্যাটস অল। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, পার অক্সি অ্যাসাইল নাইট্রাইট, পার অক্সি অ্যাসাইল নাইট্রাইট প্যান্স, পার অক্সি অ্যাসাইল নাইট্রাইল, ফটোকেমিক্যাল স্মোক। হ্যাঁ, এটা মনে রাখবা। তো 2 মিনিটের একটা বিরতি, এরপর হচ্ছে না আর বিরতি দেওয়া যাবে না, আমরা হচ্ছে একটু লুইস অ্যাসিড এবং লুইস ক্ষারটা পরে আমরা শেষ করে দেব আজকের ক্লাস। ওকে, লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার বলে আমরা শেষ করে দেব। দেখো ব্রনস্টেড, লাউরি আর আরহেনিয়াস আমি তেমন বললাম না, লুইসটাই পরীক্ষায় বেশি আসে, এটা আমরা একটু বলি। যারা আমাদের মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড, যারা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। দেখো আমি কতগুলো যৌগ লিখি, AlCl3, বয়ফ্রেন্ড নাম্বার 3, SO3, FeCl3, জিঙ্ক ক্লোরাইড, BeCl3। এই যৌগগুলোর কথা তুমি যদি চিন্তা করো, আমরা জানি একটা যৌগের শেষে 8টা ইলেকট্রন থাকে, মানে 8টা ইলেকট্রনের সেট থাকে, অষ্টক থাকে, কিন্তু এদের সবার অষ্টক অপূর্ণ আছে। যেমন বেরিলিয়াম ক্লোরাইডে ইলেকট্রন আছে মাত্র 4টা, আমাদের AlCl3তে ইলেকট্রন আছে 6টা, এটা এই সবগুলোতে ইলেকট্রন আছে 6টা করে। তাদের যেহেতু 6টা করে ইলেকট্রন আছে, তারা চাইলে এক জোড়া মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করতে পারে, এই জন্য এরা হচ্ছে লুইস অ্যাসিড। এবং এদের নিজেদের কোনো চার্জ নাই, এই জন্য এরা হচ্ছে প্রশম লুইস অ্যাসিড। বুঝা গেছে? প্রশম লুইস অ্যাসিড। আচ্ছা, আবার দেখো আমাদের জটিল যৌগ কারা তৈরি করে? ডি ব্লকের ধাতুরা, যেমন আমাদের কপার, আমাদের সিলভার, বা আমাদের ধরো নিকেল, বা আমাদের আয়রন। এরা যখন জটিল যৌগ তৈরি করে, জটিল যৌগ কিভাবে তৈরি হয় তোমরা যদি একটু মনে করে দেখো, এরা মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করে। যেমন আমাদের গত ক্লাসে আমরা বারবার যে পড়তেছিলাম K4FeCN6, এটা গত ক্লাসে বারবার আমরা পড়তেছিলাম। এখানে আয়রন কিন্তু এই 6 জোড়া মুক্তজোর ইলেকট্রন গ্রহণ করছে এবং এখানে 6টা সন্নিবেশ বন্ধন হয়েছে। এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসতো এই যৌগে সন্নিবেশ সংখ্যা কত, তখন উত্তর হইতো 6। এখানে কয়টা সন্নিবেশ বন্ধন আছে? উত্তর হইতো 6।
এখানে আমাদের Fe কি হিসেবে আছে, Fe2+ হিসেবে আছে, এবং Fe2+ কি করছে, 6 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করছে। যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করছে, এই জন্য হচ্ছে এরা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। এদেরকে বলা হয় ক্যাটায়নিক লুইস অ্যাসিড। আরেকটা লুইস অ্যাসিড আছে, সেটা হচ্ছে অধাতব অক্সাইড লুইস অ্যাসিড। অধাতব অক্সাইড লুইস অ্যাসিড যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। তোমরা একটা কথা জানো, ধাতুর অক্সাইড ক্ষারীয়, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয়। তাহলে অধাতুর অক্সাইডরা হচ্ছে লুইস অ্যাসিড, অধাতুর অক্সাইডরা হচ্ছে লুইস অ্যাসিড, অধাতুর অক্সাইডরা হচ্ছে লুইস অ্যাসিড। এভাবে একটু মনে রাখো, পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবা। বুঝছো কিনা একটু কমেন্টে বলো, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড বুঝছো কিনা। আচ্ছা, আরেকটা জিনিস আমি পড়ায় শেষ করে দিব, সেটা হচ্ছে অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষার। অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার কি? দেখো, অ্যাসিড হচ্ছে আমাদের H+ ত্যাগ করে, ক্ষার হচ্ছে H+ গ্রহণ করে, এটা মনে রাখবা। এটা যদি H+ ত্যাগ করে তাহলে কি হবে, HCO3-। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিড। অ্যাসিড H+ ত্যাগ করছে, একটা H+ কমে গেছে, তাহলে এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। আবার দেখো, এখান থেকে যদি H+ চলে যায় তখন তৈরি হবে CO3-2-। এটার কথা ভুলে যাও, এইটা H+ ত্যাগ করছে, তার মানে এটা একটা অ্যাসিড। H+ ত্যাগ করার পরে এটা উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। এখন প্রথম থেকে বুঝো, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। আবার এটা অ্যাসিড, এটা তার অনুবন্ধী ক্ষার, তার মানে এটা অ্যাসিড প্লাস ক্ষার উভয়ই, অ্যাসিড প্লাস ক্ষার উভয়ই। এটা হচ্ছে আমাদের অ্যাসিড আর এটা হচ্ছে আমাদের ক্ষার। তেমনিভাবে তুমি যদি চিন্তা করো সালফুরিক অ্যাসিড, এটা যদি আমাদের H+ ত্যাগ করে তখন হয় বাইসালফেট, তাহলে এটা অ্যাসিড, এটা অনুবন্ধী ক্ষার। আবার এটা যদি অ্যাসিড হয় তাহলে তার অনুবন্ধী ক্ষার হবে SO4-2-। ঠিক আছে। যদি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার অনুবন্ধী ক্ষার কোনটা, Cl-। যদি বলা হয় সালফুরিক অ্যাসিড, এটার অনুবন্ধী ক্ষার কোনটা, SO4-। আবার ক্ষার কি করে, H+ গ্রহণ করে, ক্ষার কি করে, H+ গ্রহণ করে, ক্ষার কি করে, H+ গ্রহণ করে। ধরো অ্যামোনিয়া, এটা হচ্ছে আমাদের ক্ষার, এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা, H+ গ্রহণ করার পরে যেটা উৎপন্ন হয়। ধরো PH3, এটা হচ্ছে আমাদের ক্ষার, এটার অনুবন্ধী অ্যাসিড কোনটা হবে, PH4+, PH4+। আমি যতটুকু বুঝাইছি ততটুকু পরীক্ষার জন্য লাগবে, বুঝছো কিনা একটু কমেন্টে বলো।